ওকে, খাতা কলম বের করি সবাই। দেখো কোন বোর্ড এটা পড়াইছিলাম, প্রশ্ন মনে হয় না লেখার প্রয়োজন আছে, শুধু এতটুকু লিখে নাও যে ঢাকা বোর্ড 23। প্রশ্ন আছে না সবার কাছে? থাকার কথা। ওকে বলো। দেখো আমার 1 নাম্বার যে প্রশ্ন, মানে প্রথম যে কোশ্চেনটা আমরা এটা সলভ করি, চলো। তো প্রশ্নে কি দেওয়া আছে? ঢাকা বোর্ড 23 কোশ্চেনটা একটু দেখি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ বি টু এর কেএসপি দেওয়া আছে 1.84 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8। এ বি টু কোন পাত্রে আছে? কোন পাত্রেই নেই, মিক্স করতে হবে। আচ্ছা, এখন ছোট কথায় বলছে এ বি যৌগের দ্রাব্যতা। কোন যৌগের? এ পাত্র এখানে কয়টা আছে? 1 নং পাত্র, 2 নং পাত্র। 1 নং পাত্রে কি আছে? এম আছে। 2 নং পাত্রে কি আছে? এক্স বি আছে। এখন ছোট কথায় যে প্রশ্নটা বলছে উদ্দীপকের এ বি টু যৌগের দ্রাব্যতা নির্ণয় করো। এ বি টু এর 1 নং পাত্রেও নাই, 2 নং পাত্রেও নাই, কিন্তু আমার কাছে এ বি টু এর কি দেওয়া আছে? কেএসপি। আর আমি কিন্তু বলছিলাম কেএসপি কেআইপি রিলেটেড যে কোনো কোশ্চেন আসুক শুরুতেই কাজটা কি তারে ভাঙাইতে হবে। কি করতে হবে? তোমার চিন্তা ভাবনা ছাড়া আগে কি করতে হবে? ভাঙাইতে হবে। কাকে ভাঙাবো? যার ইনফরমেশন চাইছে বা দেওয়া আছে। মানে এ বি টু এর ইনফরমেশন চাইছে না, দেখো তো এ বি টু এর ইনফরমেশন চাইছে কিনা, তাহলে এটা ভাঙাইতে হবে না। আসো আনসার করি, ছোট গো। এ বি টু এটা ভাঙাইলে কি পাবো বলো? এ টু প্লাস এই টু বি মাইনাস, ও হ্যাঁ ঠিক আছে, টু বি মাইনাস। এখন আসি, এটা দ্রাব্যতা ধরে নিলাম এস, এটা দ্রাব্যতা তাহলে এস, এটা দ্রাব্যতা কি? 2s। তাহলে কেএসপি রাশিমালা সাজাও। কেএসপি ইকুয়াল কি আসে বলো? এ টু প্লাস এর দ্রাব্যতা ইনটু বি মাইনাস এর দ্রাব্যতার উপর কি স্কয়ার না? তাহলে এটা কি আছে বলো? এস ইনটু 2s, তার উপর কি আছে? স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 4s কিউব। আমি যে 4s কিউব ভ্যালুটা পাইছি এটা কার ভ্যালু বলো তো? কেএসপি এর ভ্যালু না? কেএসপি এর ভ্যালু, তবে কি আকারে? এস আকারে। এখন আমারে বলছে কি বলো? এ বি টু যৌগের দ্রাব্যতা নির্ণয় করো। এখন আমি কিন্তু দ্রাব্যতারে কি ধরেছিলাম? এস। তাহলে এস এর ভ্যালুটা বের করলে সেটাই তো আমার আনসার নাকি? তাহলে এখন বলো আমি কি বলতে পারি? নাও 4s কিউব ইকুয়াল, তারা যে কেএসপি দিয়ে দিছে, কত দিয়ে দিছে? 1.84 ইনটু 10 টু দা পাওয়ার -8 দিয়ে দিছে কিনা? এই যে তুমি খেয়াল করো ক্যালকুলেশন না, s কিউব ইকুয়াল কত আসে তাহলে? 1.84 ইনটু 10 টু দা পাওয়ার -8 ডিভাইডেড বাই 4 লিখতে পারি? লেখা যায়। তাহলে s ইকুয়াল কি আসে? কিউবিক রুট ওভার 1.84 ইনটু 10 টু দা পাওয়ার -8 ডিভাইডেড বাই কত আসে? 4। বুঝছো না? এখন ক্যালকুলেটরে কেমন ইনপুট দিবা? 3 লিখবা, তারপর শিফট পাওয়ারের একটা চিহ্ন আছে না, ক্যালকুলেটর করতে পারো, বের করো। তাহলে s এর মানটা কত আসে? 1. ইনটু 10 টু দা পাওয়ার -3। আর s এর একক তুমি ক্যাপিটাল এম লিখতে পারো অথবা ডিটেইল লিখতে পারো, মোল পার লিটার। এই কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? কথা বলবো না, শিওর? এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? তাইলে বলো এটাই কি আমাদের আনসার কিনা? কে কে বুঝি নাই তো বলতে হবে। দেখো পুরোটা আবার শুরু থেকে একটু দেখো, এই ম্যাথগুলো কিন্তু আসবে। বড়গতে আসো, বড়গ প্রশ্ন তো বুঝছোই, এটা তো আসবেই নাকি? শুধু একবার না, এটা 2টা কোশ্চেনে তুমি পাবা, যেহেতু স্যার বলছে যে এখান থেকে 4-5টা প্রশ্ন দিবে, তো 2টা সিকিউ এর বড়গতে তুমি এটা পাবা। কি পাবা? 1 নং এবং 2 নং পাত্রের মিশ্রিত দ্রবণে কোন অদক্ষেপ পড়বে কিনা। অদক্ষেপ পড়বে কিনা এটা আমরা কিভাবে নির্ণয় করি? কেআইপি নির্ণয়ের মাধ্যমে। কার কেআইপি বের করব? যার কেএসপি দেওয়া আছে। এখন দেখো কেএসপিটা কার দেওয়া আছে? এবি2। তাহলে আমরা বের করব কি? তার কেআইপি। যদি দেখি কেআইপি এর ভ্যালুটা কেএসপি থেকে বড়, তার মানে কি অদক্ষেপ পড়বে। যদি দেখি কেআইপি এর মান কেএসপি এর সমান, তাহলে সেটা সম্পৃক্ত, তাহলে কি অদক্ষেপ পড়বে? পড়বে না। যদি দেখি কেআইপি এর ভ্যালু লেস দেন কেএসপি, তাইলেও সেটা অসম্পৃক্ত, অদক্ষেপ পড়বে না। তাহলে অদক্ষেপ কখন পড়ে? যদি কেআইপি এর মানটা কেএসপি থেকে কি হয়? বেশি হয়। কথা কি বুঝাতে পারছি? এখন কেআইপি কার বের করবো আবার বলতেছি। তাহলে কেএসপি, যার কেএসপি দেওয়া আছে, কেএসপি কার দেওয়া আছে? এবি2 কি আমার 1 নং পাত্রে আছে? 2 নং পাত্রে আছে? কই পাবো? মিক্স করতে হবে এক্স্যাক্টলি। তাহলে শুরুতেই আমাদের লিখতে হবে 1 ও, লিখে ফেলি সাথে সাথেই, 2 নং পাত্র মিশ্রিত করে পাই। ওকে, তো
তো মিশ্রিত যদি করি দেখো কি আছে, এম আছে প্লাস এক্স বি আছে। ওকে, এখন তারা কিন্তু একটা যৌগ বলে দিয়েছে এখানে কি উৎপন্ন হবে, Ab2 প্লাস। আচ্ছা, Ab2 যৌগটাকে দেখা তোমার এ এর যোজনী কত মনে হইতেছে বলো তো? 2। এক্স্যাক্টলি, এর যোজনী যেহেতু 2, তাহলে এম এর যোজনী কত? 2। এই 2 2 বলেই কিন্তু আমি কিছু লিখে নাই, তাহলে এম এর যোজনী 2। এখন তুমি আমার একটা কথা বলো, এম কি অ্যানায়ন নাকি ক্যাটায়ন? অ্যানায়ন। এম যৌগ, এটা আগে আছে, এমটা পরে, সাধারণত ক্যাটায়ন আগে লিখি না? তাহলে এ ক্যাটায়ন, এম কি অ্যানায়ন, তাহলে যৌগ বাকি আছে কে, এক্স এবং এম এর যে যৌগটা, তাহলে তুমি লিখলা আপাতত এক্স এম। যোজনীর সময় তোমার এখন এখানে 2 দেওয়া লাগবে না, কেন? আমরা জানি যৌগ লেখার সময় যোজনী এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে এম এর যোজনী 2 এক্স এর সাথে, আর এক্স এর যোজনী কত, 1 এম এর সাথে। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার? এখন আমার একটা কথা বলো, যদি অদক্ষেপ পরাদি হয়, সাপোজ অদক্ষেপ পড়বে, তাহলে কার অদক্ষেপ পড়বে? Ab2, কারণ তারই কি দেওয়া আছে, এসপি দেওয়া আছে। এই পর্যন্ত বুঝতে পারছি আমরা? তাহলে আমার টার্গেট কার কেআইপি বের করা, Ab2। তো যার কেআইপি বের করব তাকে একটু ভাঙায় দেখি ঘটনাটা কি দাঁড়ায়। তো চলো, Ab2 কে ভাঙাইলে আমরা পাই হচ্ছে A2 প্লাস এবং 2B মাইনাস। ওকে, তো আমরা একটা কাজ করব, কেআইপি ইকুয়াল A2 প্লাস এর ঘনমাত্রা। আগের বার দ্রাব্যতা বলছিলাম, যখন আমরা দ্রাব্যতা বলি তখন সেটা দ্রাব্যতা গুণফল হয়, আর যখন ঘনমাত্রা বলি তখন কি হয়, আয়নিক গুণফল। আয়নিক গুণফল। তাহলে A2 প্লাস এর ঘনমাত্রা ইনটু B মাইনাস এর ঘনমাত্রার উপর কি স্কয়ার না, এটাকে তুমি এক নং ইকুয়েশন ধরে নাও। এই পর্যন্ত ধরে আমি রেখে দিলাম, বলো কে কে বুঝি নাই? এখন আমার টার্গেট কি, A2 প্লাস এর কি বের করা, ঘনমাত্রা। B2 মাইনাস এর কোথায়, 1 নং পাত্রে, 2 নং পাত্রে, ওই মিশ্রণে। এক্স্যাক্টলি, মিশ্রণে। তাহলে বলো এই পর্যন্ত কে কে বুঝি নাই? বুঝছি? বুঝছি সবাই? ওকে, দেখো পরবর্তীতে আমরা এদের ঘনমাত্রাটা নির্ণয় করি। তাহলে লিখো সবাই, A2 প্লাস ছিল না, A2 প্লাস এর ঘনমাত্রা নির্ণয়। আচ্ছা, ঘনমাত্রা নির্ণয় কোন সূত্র আমরা ইউজ করব? S1B1 ইকুয়াল S2B2। S1 মানে কি, তার আদি ঘনমাত্রা নাকি? তাহলে এর আদি ঘনমাত্রা S1 লিখে আসো তো। এর আদি ঘনমাত্রা S1 কই? এই যে দেখো, এটা কই থেকে আসছে, 1 নং পাত্র থেকে আসছে না? 1 নং পাত্রে যৌগটা কি আছে, M। M রে ভাঙাইলে তুমি এ কয়টা পাবা, একটাই তো নাকি? তাহলে আমি কি বলতে পারি, এই যে 0.4 এটাই তার ঘনমাত্রা, A2 প্লাস এর ঘনমাত্রা। তাহলে আমরা বলতে পারি না S1 এর মানটা কত, 0.4 M। ওকে, B1 এর ঘনমাত্রা যেখানে ছিল সেখানে আগে তার আয়তন কত ছিল, 60 মিলিলিটার, 60 মিলিলিটার। ওকে, আমরা বের করব S2 এর মান। B2 কি বলো? যেহেতু আমরা দুইটাকে মিক্স করছি, যোগফল, তাহলে 60 এবং কত 40 যোগ করলে কত হয়, 100 ml। ওকে, S2, তাহলে এখন আসি S2 ইকুয়াল কি আসে বলো, S1B1 ডিভাইডেড বাই কি, B2 না? S1 কই, 0.4, B1 60, B2 100, বলো কত আসে, 0.24। S এর একক কি, M। ওকে, দেখো আমি কার ভ্যালু পাইছি এটা বলো তো। এটা কিন্তু আমাদের A2 প্লাসের ঘনমাত্রা, কোথায়, মিশ্রণে। এ পর্যন্ত কে কে বুঝি নাই? বুঝছি? লিখে ফেলো, লেখা বাকি থাকতে লিখো। এখন আমরা কার ঘনমাত্রা বের করব, B মাইনাসের, কোথায়, মিশ্রণে। ওকে, পরেরটাতে যাই, দেখো তাহলে B মাইনাসের ঘনমাত্রা লিখো। B মাইনাসের ঘনমাত্রা নির্ণয়। B মাইনাসের ঘনমাত্রা যে নির্ণয় করবা, সূত্র কিন্তু আগেরটাই না, S1B1 ইকুয়াল S2B2। ওকে, S1 বলো, B মাইনাসের আদি ঘনমাত্রা কত ছিল, 0.2। 0.2 বলা যায় না, 0.2 M। B1 সে যে পাত্রে ছিল তার আয়তন ছিল 40 ml। B2 100 হয়ে যাবে না? বের করবো কার ভ্যালু, S2। ওকে, তো আবারও আমরা বলতে পারি S2 ইকুয়াল S1B1 ডিভাইডেড বাই কি, B2। S1 কই, 0.2, B1 40 ডিভাইডেড বাই 100। ওকে, বলো কত আছে,
0.08 এত কি এম? বলো তুমি যে ঘনমাত্রাটা পাইছো এটা কার? বি টু মাইনাস না বি মাইনাস? আগের বার কি লিখছিলাম? এ টু প্লাস, এটা কি শুধু বি মাইনাস পাইছো? এখন তুমি কেআইপি রাশিমালাতে দেখে আসো তো, আমাদেরকে এই দুইজনের ডাটার দরকার ছিল না? এখন এই দুইটা ডাটা নিয়ে আমি কি লিখবো? 1 নং এ বসাই, তাই না? কাজ করো তাহলে, এখন লিখো হ্যাঁ এ টু প্লাস এবং বি মাইনাস এর মান কয় নং এ বসাবো? 1 নং এ। 1 নং এ আমাদের কেআইপি এর ভ্যালুটা জানি কি ছিল? এ টু প্লাস এর ঘনমাত্রা ইনটু বি মাইনাস এর ঘনমাত্রা তার উপর কি স্কয়ার। এটা কত আসছিল ভ্যালুটা? 24। ওকে 08 তার উপর কি স্কয়ার বলো তো? 10 টু দা পাওয়ার মাইনাস 3। একক দেওয়ার প্রয়োজন নাই। কেএসপি এর ভ্যালুটা কত দেওয়া ছিল? 10 টু দা পাওয়ার মাইনাস 8। আর এখানে আমি কেআইপি এর ভ্যালু কত পাইছি? 10 টু দা পাওয়ার মাইনাস 3। এটার ভ্যালুটা অনেক বড় না? মাত্র মাইনাস 3। আর এটা মাইনাস 8 আর অনেক ছোট, যা কার থেকে বড়? কেএসপি থেকে বড়। যদি কেএসপি থেকে বড় হয় তাহলে আমাদের সিদ্ধান্ত কি বলো? পদক্ষেপ করবে। ওকে বলো কে কে বুঝি নেই? পদক্ষেপ করবে, ফিনিশিং লাইন অবশ্যই ভালো করে লিখতে হবে যে যেহেতু কেআইপি ইজ গ্রেটার দেন কি কেএসপি, সুতরাং পদক্ষেপ করবে। পরেরটাতে ওকে এই টাইপসের প্রশ্নগুলো সহজ কিন্তু আসবেই, ঠিক আছে? এটা মিস হবে না। এগুলা বলেই পরে গিয়ে দেখবো প্রশ্ন সব সহজে, তুমি কোথায় করবে নাই তো। ওকে যাই হোক, ঢাকা বোর্ড 23, এটাও কিন্তু ঢাকা বোর্ড 23-এরই কোশ্চেন। আমরা একটু দেখি। কোয়ান্টাম সংখ্যার সমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে মার্কিং করা আছে। এ শক্তি স্তরটা কত? 1 নাম্বার না? বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি কত? 4 নাম্বার শক্তি স্তর। এই আমরা একটু রাফ করতেছি এখানে। 4 নাম্বার শক্তি স্তরে বলো কোন কোন উপশক্তি স্তর আসবে? এস আসবে, পি আসবে, ডি আসবে, এফ আসবে। আসবে না? আসবে কিন্তু। এখন বলো এস এ ইলেকট্রন কয়টা যাবে? পিতে, ডিতে, এফ এ কয়টা? তাহলে টোটাল ইলেকট্রন যোগ করলে কি 32টা হয়? তার মানে এটা আমি শিওর হয়ে গেলাম যে তার সর্বশেষ শক্তি স্তর ডি শক্তি স্তরে টোটাল ইলেকট্রন কয়টা হবে? 32টা। আচ্ছা একটু বলে রাখি, যদি তারা ডি না বলে ই বলতো তার মানে পঞ্চম শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তরেও কিন্তু 32টাই হইতো। হ্যাঁ বলে দিচ্ছিলাম না? এফ এর পর কি ইলেকট্রন আছে আরো, মানে আরো উপশক্তি স্তর আছে নাই কিন্তু, কিন্তু তৃতীয় বললে এফ বাদ, তৃতীয় বললে ডি পর্যন্ত, তাই না? তো এই বিষয়গুলো একটু মনে রাখবা। যেমন আমরা মুখস্থ একটা সূত্র পড়ি, হ্যাঁ 2n², চোখ বন্ধ করে 2n²। তোমার এমসিকে বলবে পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন যেতে পারে, তো 2n² মান বসায় দেখবা ভ্যালু কত? 50। আর দুষ্টামি করে তারা করে কি ক অপশনে 85 দেয়, কারণ জানে গোলাপেন 50 দেখলে এটা দাগাইবো। কথা বুঝতে পারছো? কিন্তু তুমি যে 50 দাগাইছো ভাইয়া, কাহিনী হয়েছে পঞ্চম শক্তি স্তরে 50 ইলেকট্রন কই থেকে আসবে? উপশক্তি স্তরে 4টা, এস পি ডি এফ, 4টাও যদি ফুল থাকে তাহলে কয়টা যাবে? 32টা। আসলে কি 50 যাওয়ার অপশন আছে? তার মানে এই সূত্রটা খাটে মানে চতুর্থ শক্তি স্তরের জন্য, ঠিক আছে? এরপরে কিন্তু আর এই কি বলে সূত্রটা খাটে না। খাটে তো আমরা একটু মনে রাখবো, ধোকা কিন্তু দিতে পারে। হ্যাঁ বুঝতে পারছো? প্রবলেম আছে এ পর্যন্ত? ওকে যাই হোক, এখন আসি আমরা এটা কিভাবে সলভ করবো। কোয়ান্টাম সংখ্যা সময়ের মান হিসাব করে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। তো আমাদের এখন চার্ট করতে হবে না? মনে আছে? বইয়ের মধ্যে আছে, সবই আছে। বইয়ের মধ্যে কি নাই বলো? বইয়ের সবই আছে। তারপরে আমরা একটু সলভ করি না? দেখো প্র্যাকটিস করে ফেলো, সবার সাথে একবার হয়ে যাক। লিখে ফেলো, এটাও একটা প্র্যাকটিস। লিখো দেখো প্রধান শক্তি স্তর নাকি এন এর মান, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাই না? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, 3 কোয়ান্টাম সংখ্যা,
মোট ইলেকট্রন। মনে পড়ে? ওকে, তাহলে এখন দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা চার্ট আমরা একটু লিখে ফেলি। এখানে লিখবো কার মান? প্রধান শক্তি স্তর n এর মান। এখানে কি l, এখানে কার মান? m এর মান, এখানে কার? s, আর এখানে মোট ইলেকট্রন সংখ্যা। ওকে, এখন আসো প্রধান শক্তি স্তরে আমাদের কিন্তু কোনো ঘর আসতেছে না, কেননা এখানে পুরাটাই একটা শক্তি স্তর না, আর সেই শক্তি স্তর n ইকুয়াল কত? 4। ওকে, ভালো কথা। দ্বিতীয়, এখানে 4 নম্বর শক্তি স্তর, উপশক্তি স্তর কয়টা হবে? 4টা। তো এখানে তুমি 4টা ঘর করো, 1 2 3 4, লাস্টটা আমি রাখতেছি, একটু কাহিনী আছে বলতেছি, এটা মুছবে না, দেখো। আচ্ছা, খেয়াল করো, এখন আসি তাকে ওইদিকে। আমরা কি লিখবো বলো? এখানে s আসতেছে, p আসতেছে, d আসতেছে, f আসতেছে। s এর জন্য l এর মান জানি কত? 0, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য কত? 3। বুঝছো এই পর্যন্ত? ওকে, এখন আসি m এর মান, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। মনে আছে ঘরগুলো আরে আমরা এইভাবে প্রকাশ করতাম না? যেমন p ঘর 3টা থাকে না, মাঝখানেটা 0, ডানে +1, বামে কি -1, আরো বাড়লে আরো, তাই না? তাহলে s এর জন্য m এর মান কত? 0, p এর জন্য -1, 0, +1, d এর জন্য -2, -1, 0, +1, +2। এখন অনেকে ভাবতে পারো ভাইয়া প্লাস না দিলেও কি সমস্যা আছে? মানে এমনিতে আমরা তো জানি যে কোনো নাম্বার তুমি লিখলে এটা পজিটিভই বোঝায়, কিন্তু না, এখানে দিতে হবে অবশ্যই, ঠিক আছে? ওকে, 3 এর জন্য -3, -2, 0, প্লাস, ও সরি -1 লিখি নাই, -1, 0, +1, +2, +3। এই কথা কি বুঝছো? আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউ আসে। কি এমসিকিউ? m এর মান কত পর্যন্ত বিস্তৃত? খেয়াল করো তো, m এর মানটা ±l পর্যন্ত বিস্তৃত কিনা। দেখো তো, l এর মান 0, এই কারণে এটা 0। l এর মান 1, -1, 0। বুঝছো কি বিষয়টা? আমি কি বলছি? m এর মান কত পর্যন্ত বিস্তৃত, ±l পর্যন্ত কিনা। দেখো তো, এখানে f এর মান, f এর ক্ষেত্রে l এর মানটা কত? 3। এই কারণে কিন্তু +-3 এর মধ্যেই ভ্যালুগুলো আছে, -3 থেকে কত পর্যন্ত? +3। কথা কি বুঝতে পারছো? এখন আসো s এ ঘর জানি কয়টা ছিল? একটা ঘর। খেয়াল করো, একটা ঘরের মধ্যে একটা প্লাস হাফ আর একটা কি মাইনাস হাফ। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হলো? 2টা। p তে ঘর কয়টা দেখলা? 3টা। তার মানে 3 জোড়া প্লাস মাইনাস হাফ না? তাহলে কয়টা ইলেকট্রন হইতেছে? 6টা। বাকিগুলো এভাবে সিকোয়েন্স কটা দেখো, 5টা প্লাস মাইনাস হাফ, কয়টা হইতেছে? 10টা। 7টা প্লাস মাইনাস হাফ, কয়টা হইতেছে? 14টা। এখানে লিখবা কি? মোট ইলেকট্রন। মোট ইলেকট্রন। তাহলে মোট ইলেকট্রন সবগুলো যোগ করে নামাও, কয়টা হবে? 32টা। এই যে আনসার শেষ। তো আমরা জাস্ট আরেকটা লাইন নিচে লিখে দিব, অতএব ডি শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত? 32। কোয়ান্টাম সংখ্যা বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করা হলো। শেষ। 3 নাম্বার থেকে সহজে 3 নাম্বার দিবে। উদ্দীপকের ইলেকট্রনটির ধাপান্তরে মানে কি? একটা থেকে আরেকটাতে আসছে না? দেখো কই থেকে কই আসছে বলো? এই যে ইলেকট্রন ছিল এখানে, এটা কোন শক্তি স্তর? ই। তারপর আসছে কই? এই যে এটাতে, এটা কোনটা? বি। তার মানে ni হচ্ছে 5, তাই না? nf হচ্ছে কত? 2। বুঝছি তো নাকি? ni 5, nf কত? 2। কথা কি বুঝতে পারছি? তাহলে এইখান থেকে আমরা ডাটাগুলো বের করি, চলো বাকি এটা সলভ করি। লিখো যেগুলো ইনফরমেশন দেওয়া আছে, এটা কোন সূত্র দিয়ে করবো আমরা? এই রিডবার্গ সমীকরণ না? তাহলে দেখো, আদি কক্ষপথ ni কত? 5, nf কত জানি? 2। রিডবার্গ ধ্রুবক কোন এককে করবা? সেন্টিমিটার ইনভার্স না মিটার ইনভার্স? সেন্টিমিটার ইনভার্সে করি। 10, 96, 78, এটা মনে থাকে আমার বেশি আর কি। মিটার ইনভার্স মনে আছে? আচ্ছা যাই হোক, শোনো, তাহলে এখন কত আসে? আর এইচ পাইলাম না? বের করবো কার ভ্যালু? ল্যামডা। জেড এর মান, এই আমি কিন্তু বলছি জেড লাগবে না? কি পরমাণু দেওয়া? আমি একটু বলে রাখি, অনেকেই কিন্তু করে কি জেড স্কোয়ারটা দেয় না। তো জেড স্কোয়ার না দেওয়ার কারণে বারবার যখন তুমি জেড স্কোয়ার ছাড়া সূত্রটা ইউজ করো, কারণ হাইড্রোজেন ছাড়া অন্য ম্যাচ চলে আসলে বিপদে পড়ে যাবে না? তো জেড স্কোয়ার দিবা, তাহলে জেড এর মানটা কত আছে? 1। এখন বলো, আমরা জানি হ্যাঁ
1/λ ইকুয়াল RH ইন্টু NI স্কোয়ার ব্যবধান NF স্কোয়ার ইন্টু কি Z স্কোয়ার। ওকে, ভালো কথা। তো RH এর ভ্যালু কত জানি 10 96 78 ইন্টু 1/NI কত বলো 5 না, এখানে কাহিনী আছে 1/5 স্কোয়ার মানে কত 25 না, 1/25 আর একটি 1/4, 1/4 বড় না 1/25 বড়, 1/4 বড়, তাহলে বড়টাকে সামনে রাখি, তাহলে আমি ডিরেক্টলি লিখে ফেললাম কিন্তু 1/4 মাইনাস 1/25 ইন্টু Z স্কোয়ারের ভ্যালু কত 1 স্কোয়ার, ও সরি Z স্কোয়ারের ভ্যালু কত বলো 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা, আমার ক্যালকুলেশন করে 1/λ এর আনসারটা জানাবা, এরপর তার উল্টায় দেয়া ল্যামডার মানটা জানাবা। এই যে আনসারটা হবে কত আসছে 0.38, এটা কি সেন্টিমিটার ইনভার্সে আসছে না, নিবা কিসে 23,000 বলছো, ওয়েট 23,032 না, সরি 23,032। ওকে, এখন আসো উল্টাও, হ্যাঁ 10⁻⁻5 কি এককে আসছে বলো তো, এটা নিব কিসে মিটারে। তো মিটারে যদি নেই সেক্ষেত্রে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য কত দ্বারা গুণ করি 10⁻²2 না, তাহলে আমি কি 10⁻5 এর পরিবর্তে 10⁻7 লিখে মিটার লিখতে পারি, পাই। তাহলে এই যে ভ্যালুটা পাইছে এটা কার মান বলো, ল্যামডার মান না, ল্যামডা। বাট তারা চাইছে কি বর্ণালীর বর্ণ কিরূপ হবে, তো এটাকে ন্যানোমিটারে নিয়ে তারপর আমরা কম্পেয়ার করব, তাই না। তাহলে এখন বলো ল্যামডার মানটা ন্যানোমিটার নিলে কত হয় 430, 3 পরে কত আসছিল বলো তো, তাহলে 434 ন্যানোমিটার বলতে পারি কিনা বলো, কে কে বুঝি নাই কেমনে, এটা কি মিটারে না, মিটারে। এখন তুমি তার সাথে 10⁻9 গুণ দিলে কি হয়ে যাবে ন্যানোমিটার, 10⁻9 গুণ করছো 7 আর 9 কাইটা 10⁻2 থাকে না, 10⁻2 মানে কি 10 স্কয়ার মানে 100, তার মানে 4.34 এর সাথে 100 গুণ করলে 400 কত 34। আগে মিটার নিতা পরে ন্যানোমিটার, দুইটা স্টেপে নাও, বুঝছো নাই, দুই স্টেপে নিলা, প্রবলেম আছে, এই বুঝতে পারছি এটা। এখন বলো 434 কোন রঙের মধ্যে পড়ে, চেক দাও, চেক দিয়ে জানো, বলো বলো বলো, নীল, নীল। ওকে, দেখো মিলে কিনা। তাহলে সৃষ্ট বর্ণালী কোন রঙের, নীল, কে কে বুঝি নাই। ওকে, আচ্ছা এখানে যদি বলতো শক্তি নির্ণয় করতে তখন ই ইকুয়াল কি এই HC/λ না, এভাবে করতাম না। আবার যদি কম্পাঙ্ক নির্ণয় করতে বলতো F ইকুয়াল C/λ, আর যদি তরঙ্গ সংখ্যা বলতো তাহলে আনসারটা এখানেই শেষ না, এখানেই শেষ 1/λ, নিউ বার মানে 1/λ, বুঝতে পারছো। এই প্রবলেম আছে এটাতে, ওগুলো দরকার নেই, দরকার নেই, এভাবেই করবা। ওগুলা পড়বো আমরা কোন চ্যাপ্টারে জানো, ফিজিক্স সেকেন্ড পার্টের একটা চ্যাপ্টার আছে পরমাণুর মডেল এবং হচ্ছে তোমার কি বলে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং পরমাণু মডেল, ওখানে এগুলো ডিটেইলস পড়াই দিব। হ্যাঁ, সি মানে আলোর বেগ, প্লাঙ্কের ধ্রুবক যায় না। আচ্ছা আমার মনে হয় এটা তোমরা পারবা, সিমিলার একটা ম্যাথ। এটা কোন বোর্ড, যশোর 23। দেখো ইলেকট্রনটি স্থানান্তরের জন্য শোষিত শক্তির মান হিসাব করো। আচ্ছা ইলেকট্রনটা যে আসছে বলো তো সে কই থেকে যাইতেছে, Ni এর মানটা কত 1, ভেরি গুড। কই গেছে Nf এর মান 3, হ্যাঁ 3 এ গেছে। Z এর মান দিয়ে দিছে না, আর H এর মান জানো না, তাহলে শোষিত শক্তির মান তুমি কেমনে বের করবা, প্রথমে বের করবা ল্যামডা, ল্যামডা থেকে কই যাবা ই ইকুয়াল আমরা জানি কি HC/λ, আর ল্যামডা তো বাঁচানো কিভাবে করবা, পারবো না এটা। আচ্ছা পরেরটাতে আসো, বড় গো বলো, সেন্টিমিটার একটা মনে রাখো, সব জানার দরকার নাই। আচ্ছা এমসিকিউ এর জন্য আমি বলি, দেখো রিডবার্গ ধ্রুবকের মান কত 10 96 78, এটা কিভাবে আছে সেন্টিমিটার ইনভার্সে আছে 10⁻7, এটা হচ্ছে মিটার ইনভার্সে। তো পরের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করো। উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য এবং চতুর্থ কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম না বেশি,
মানে তোমাকে কিসের মান বের করতে বলছে? এফ এর মান। একটা F1 ধরো আর একটা কি ধরো F2। F1 হচ্ছে দেখো উদ্দীপকের ইলেকট্রনটি, মানে Ni এর মানটা কত? 1 না? 1 একবার যাবে হচ্ছে তৃতীয় শক্তি স্তরে, বুঝো? আরেকবার কই যাবে? N1 থেকে কই যাবে? চতুর্থ শক্তি স্তরে। দেখো তাহলে একবার NF এর মান 3 ধরবা, আরেকবার NF এর মান কত ধরবা? 4 ধরবা। বুঝো কি বলতেছি? উদ্দীপকের ইলেকট্রনটা কোন শক্তি স্তরের? প্রথম শক্তি স্তরের না? প্রথম শক্তি স্তরে ইলেকট্রন একবার যাবে 3 নাম্বার শক্তি স্তরে, এটা ধরে তুমি ল্যামডা বের করতে পারবা না? সেই ল্যামডা থেকে F বের করতে পারবা না? ওকে, রেখে রাখলাম, রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই সেম ক্লাসটাই 1 থেকে 4 এর জন্য ল্যামডা বের করতে পারবা না? ল্যামডা থেকে F বের করতে পারবা না? F = c/λ। তাহলে তোমাকে এটাই বের করতে বলছে যে কোন ক্ষেত্রে কম্পাঙ্ক বেশি বা কম, নাকি কম বেশি। পরে এইভাবে শুধু আমরা বলে দিব যে তৃতীয় শক্তি স্তরে গেলে কম্পাঙ্ক বেশি বা কম, চতুর্থতে গেলে কি কম বা বেশি। ফিনিশিং লাইন দিতে পারবো না? এই বুঝতে পারছো এটা? শিওর? ওকে, পরেরটাতে আসো। এটাও পারবা, একই, সব একই না? সর্ববহিস্থ শেলে, এটা কোনটা? ওই যে ছকের কথা বলছিলাম। সর্ববহিস্থ শেলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোয়ান্টাম সংখ্যা সমূহের আলোকে নির্ণয় করো। পারবো না এটা? একটু আগে যেটা করাইছি। ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বর্ণালী। তাহলে দেখো ধাপান্তরে সৃষ্ট বর্ণালী, ইলেকট্রনটা কই থেকে কই আসছে বলো? KLMN 4 থেকে। Ni এর মানটা 4, NF এর মানটা কত? 2। এটা তো आंसर আমরা জানি 486 ন্যানোমিটার হয়, মনে আছে? এটা ফেমাস ম্যাথ, এটা সবথেকে বেশি আসে। 4 থেকে 2 আসলে ল্যামডার মান কত হয়? 486 ন্যানোমিটার। তো 86 ন্যানোমিটার রশ্মির বর্ণ কিরূপ হবে? আমার কালার সেন্স ঠিক আছে? পারবো না? এগুলো সহজ ম্যাথ। দেখো এটা আসি, এটা আমরা সলভ করব। ঢাকা বোর্ড 22 এর একটা ম্যাথ, এটা বোর্ড লিখতে মনে নাই, ঢাকা বোর্ড 22 এর। ওকে, আমরা প্রশ্নটা একটু দেখি। দেখো দুইটা পাত্র এখানে আছে, পাত্রের বক্সগুলো কালো কালারের, এই কারণে দেখা যাইতেছে, আমি দরকার পড়লে একটু এঁকে দিতেছি, ঠিক আছে? এটা এরকম আর কি। তো এখানে দেখো 50 ml আছে 3 × 10⁻³ ঘনমাত্রা M2N3 দ্রবণ, ঠিক আছে? যৌগটা দিকে খেয়াল করো, M2N3। 60 ml আছে PQ2 দ্রবণ। ওকে, এখন দেওয়া আছে MQ3 যৌগের দ্রাব্যতা গুণফল 4.5 × 10⁻⁸। দ্রাব্যতা গুণফল বলতে ওকে, কার? MQ3। ছোট করতে বলছে পাত্র 1 এর দ্রবণটি সম্পৃক্ত হলে, মানে যদি এটা সম্পৃক্ত হয়, তাহলে সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলতে পারি না? বলছিলাম ঘনমাত্রাই দ্রাব্যতা। হ্যাঁ, তাহলে যদি সম্পৃক্ত হয় তাহলে এর দ্রাব্যতা গুণফল, মানে কার মান বের করতে বলছে? KSP। আর যেহেতু সম্পৃক্ত, তার মানে KIP KSP সেম জিনিস কিনা? তাহলে KSP বের করব। দেওয়া আছে দেখো এর দ্রাব্যতা দেওয়া আছে না? এখন বলতে পারো ভাই এটা তো ঘনমাত্রা। একটু কি বলছি? সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রা যা, দ্রাব্যতা কি? তাইলে আমরা বলতে পারি এটা তার দ্রাব্যতা S এর মান। তো আমি যেরকম বলছি একটু আগে, কি করব? আগে ভাঙাবো, যার ইনফরমেশন চাইছে তারে কি করব? ভাঙাবো। ভাঙাও, আরে ভাঙাবা, বলো। M2N3 ভাঙালে কি পাবো বলো? M এর সংখ্যা কত? 2টা না? কত? 3+, তারপর 3N2-। ভাঙানো কি বুঝছি আমরা? প্রবলেম আছে? বুঝছি না? দেখো এই যে তুমি যৌগটা লিখছো, খেয়াল করো, এটা প্রবলেম থাকলে ঝামেলায় পড়বা। এই যে দেখো 2, এই 2 হচ্ছে M এর সংখ্যা, আবার N এর যোজনী। কারণ আমরা কিন্তু জানি 8-9 থেকে পড়ে আসতেছি, যৌগ লেখার সময় যোজনী এক্সচেঞ্জ হয়ে যায় না? তার মানে N এর যোজনী হচ্ছে 2, M এর যোজনী কত? 3, তাই না? আবার এই 2 কিন্তু M এর সংখ্যা, আর এই 3 কি N এর সংখ্যা। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে খেয়াল করো, M এর যোজনী যেহেতু 3, তাহলে আমরা 3+ লিখতে পারি না? আর দুইটা একটা যৌগের মধ্যে শুরুতে যে থাকে তাকে আমরা ক্যাটায়ন বিবেচনা করি, তাহলে এখানে প্লাস কে? M। তাহলে আমরা বলতে পারি 2M3+ এবং 3N2- বলা যায়। ওকে, ভাঙাইছি যেহেতু, এর দ্রাব্যতা ধরে নিলাম S। তো এটা আসলে এটা কি? 2S, এটা কি? 3S।
তো আমরা মোটামুটি জানি যে এটা রেজাল্টটা কত আসবে 108 s⁻5 জানি না? দেখাই দিতে হবে? কেমনে আসছে দেখাই দিতে হবে? বুঝছি না? আচ্ছা আমরা একটু দেখি, দেখো খেয়াল করো এটা কেমনে আসে। তো এটার KSP রাশিমালা কি হয় বলো? m3+ এর দ্রাব্যতা তার উপর কি স্কয়ার না? কেন স্কয়ার বুঝছি তো? এই যে মূল সংখ্যা পাওয়ার হয়ে যায়। আবার n2 এর উপর কি হবে? কিউব। এখন বলো m3+ এর দ্রাব্যতা কি ধরে নিছো? 2s স্কয়ার, 3s কিউব। 2s স্কয়ার মানে কত? 4s স্কয়ার ইন্টু 27s⁻3। 4 7 28 18 দেখো 108 s⁻5 আসে কিনা বলো? বুঝছো? 108 s⁻5। এখন তুমি আমার একটা কথা বলো, এই যে তাদের দ্রাব্যতারা দেওয়া আছে, আমি কি বলতে পারি এটাই s এর মান? এটাই s এর মান কেন? এই যে দেখো দ্রাব্যতা বা ঘনমাত্রা দেওয়া আছে, এটা কি m2 n3 এর দ্রাব্যতা না? দ্রাব্যতা। তাহলে আমি এখন বলতে পারি গিভেন s ইকুয়াল কত দেওয়া আছে? 3 × 10⁻³ m বলা যায়। তো ফাইনালি এখন তুমি যদি এখানে ভ্যালুটা বসায় দাও তাইলে কিন্তু তুমি কি পাওয়া যাবে বলো? KSP এর ভ্যালুটা পাওয়া যাবে 108 s এর মান 3 × 10⁻³ তার উপর পাওয়ার কত? 5। বলো কত আসে? 10⁻11 একক যদি মন চাই দিবা, তবে দিলে সঠিকটা দিতে হবে। এইটার একক কি হবে বলো তো? মোল টু দা পাওয়ার 5, লিটার টু দা পাওয়ার -5। s এর উপর, এখানে s এর উপর পাওয়ার কত? 5। s এর একক কি? মোল পার লিটার না? তো তার উপর পাওয়ার 5 বসবে না? বুঝছো? তার মানে মোল টু দা পাওয়ার 5, লিটার টু দা পাওয়ার কত? -5। KSP এর একক থেকে কিন্তু একটা MCQ হবে, বলে রাখলাম। বলো মানে বুঝি নাই। যোজনী 0 হইতে হয় না, মোট জারণ মান 0 হয়। তাই কথা বলো না, মোট জারণ মান 0 হয়। আর তুমি খেয়াল করো মোট জারণ মান কিন্তু 0। বলো m এর টোটাল জারণ মান কত? +6। কেমনে? 3+ করে কয়টা আছে? 2টা। n এর জারণ মান কিন্তু -6। খেয়াল করছো তো? মোট জারণ মান কিন্তু আলটিমেটলি 0ই হয়েছে। ক্লিয়ার? বলো এইটাতে প্রবলেম আছে? আমি প্রশ্নটা আনছি মূলত বড় হওয়ার জন্য। বড় হওয়ার প্রশ্নটা একটু ব্যতিক্রম, সচরাচর এরকম আসে না। আমরা এমনিতে কেমন প্রশ্ন করি বলো তো? আমরা এরকম সলভ করি যে অদক্ষেপ পড়বে কিনা, মানে KIP এর ভ্যালু বের করি না। এখন তারা বলছে একটা কন্ডিশন দিয়ে দিছে যে ঘনমাত্রা কমপক্ষে কত হলে অদক্ষেপ পড়বে। মানে আমরা বের করি KIP, কিন্তু এখানে বের করতে বলছে s এর মান। এখন আসি প্রশ্নটা, এই কথা না, প্রশ্নটা দিকে খেয়াল করো। 2 নং পাত্রে বিদ্যমান, মানে 2 নং পাত্র, পাত্র কোনটা বলছে? 2 নং পাত্রে বিদ্যমান দ্রবণের ঘনমাত্রা কমপক্ষে কত হলে। আর আমি তো জানি না কত হলে, তো আমি ধরে নিলাম তার ঘনমাত্রা হচ্ছে x। কত? x। ওকে, ভালো কথা। কত হলে 1 এবং 2 নং পাত্রের দ্রবণদ্বয় একত্রে মিশ্রিত করলে mq3 এর অদক্ষেপ পড়বে। অদক্ষেপটা কার পড়বে? KSP কার দেওয়া আছে? mq3 নাকি? এখন আমার একটা কথা বলো, একটা যৌগের অদক্ষেপ পড়া শুরু হয় কখন? KIP এর মানটা কত থেকে? KSP এর সমান থেকে না? চিন্তা করো, KSP এর সমান হইলেও কিন্তু অদক্ষেপ পড়ে না, সম্পৃক্ত হয়ে যায়। কিন্তু এর থেকেও যদি একটু বেশি হয়ে যায় তখনই কিন্তু অদক্ষেপ পড়া শুরু করে, নাকি? তাহলে আমরা কি একটা বিষয় বলতে পারি, অদক্ষেপ তখনই পড়ে যখন KIP এর মান এরকম হয়, পড়া শুরু করে, তাই না? অথবা তুমি যদি মনে করো ভাই আমি হচ্ছে গ্রেটার দেন চিহ্নটা দিব না, আমি শুধু বড় লিখবো, এটাও সম্ভব। কিন্তু আমরা সমান ধরে ম্যাথ করে পরে শুধু বড় হিসেবে চালা দিব। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? আমি আবার বলতেছি, অদক্ষেপ পড়া শুরু হয় কখন? যখন KIP এর মানটা KSP থেকে কি হয়? বড় হয়। কিন্তু আমরা কাজটা কি ধরে করব? আপাতত সমান ধরে করব, পরে বলবো যে এর থেকে বেশি। বুঝো নাই? এর থেকে বেশি। আচ্ছা যাও, এখন আমরা আবারও মানটা কার বের করবো বলো? সেম KIP এর মান বের করবো। KIP এর মান যে বের করবা, তুমি কি বিক্রিয়া করছো? করছো না? তাহলে বিক্রিয়া করতে হবে না। কার কার বিক্রিয়া বলো? 1 এবং 2 নং পাত্র মিক্স করো, লিখো 1 ও 2 নং পাত্র মিশ্রিত করলে বিক্রিয়াটা কিন্তু ঝামেলা হবে একটু, যোজনী গুলা ভালো করে না বুঝলে। m2n3 প্লাস pq2, তাই না? তারা কিন্তু অলরেডি একজনকে বলে দিছে যে এখানে কনফার্ম mq3 উৎপন্ন হবে, নাকি? ওকে, কারণ mq3 যে উৎপন্ন হইলো, চিন্তা করে দেখো তো, বাকি আছে কে? m চলে গেছে, q চলে গেছে, বাকি আছে p, বাকি আছে কি n, তাই না? তাহলে তুমি এখানে ক্যাটায়ন কে বলো p আর n এর মধ্যে? p। ভেরি গুড। তাহলে আমরা লিখলাম আপাতত pn।
যোজনীর আলাপে আসি। পি এর যোজনী কত মনে হইতেছে? 2, ভেরি গুড। এন এর যোজনী কত জানি? 2, তাহলে 2 2 কাটাকাটি কিছু লেখা লাগতেছে, তার মানে যৌগটা আসলে শুধুমাত্র কি পিএন। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? এই বিষয়গুলো কিন্তু জরুরি, নাহলে কিন্তু ঝামেলায় পড়বা। কে কে বুঝি নাই? হ্যাঁ, সমতা তুমি করতে পারো, সমতা এখানে 2 আছে না, জরুরি না, এগুলো মোটামুটি সম্ভব। দেখো এখন আসি, যদি অদক্ষেপ পড়া হয় কার পড়বে? কেন? কারণ তার কেএসপি দেওয়া আছে, ঠিক আছে? এখন তুমি একটা বিষয় চিন্তা করো, আমি এটার কেআইপি বের করবো, তাহলে এটা এখন ভাঙাইতে হবে না? MQ3 এর ভাঙাও নাও। MQ3 এটা যদি ভাঙাই কি কি পাই বলো? M3 প্লাস এবং 3টা Q মাইনাস। ওকে, এর ধারাব্যতা বা ঘনমাত্রা আমি ধরে নিলাম S। আচ্ছা, এখানে S না ধরে আমরা হচ্ছে ডিরেক্টলি কাজ করব। সুতরাং কেআইপি কি হয় বলো? M3 প্লাস এর ইনটু Q মাইনাস তার উপর কি কিউব। ওকে, এটা ধরে নাও তুমি 1 নং ইকুয়েশন কেআইপি এর ভ্যালু। বুঝতে পারছো এটা? দেখো এখন আমরা বের করব কার মান? কেআইপি এর মান। আমরা কিছু ডাটা এখানে ধরে নিব। ধরি 2 নং পাত্রের ঘনমাত্রা x। x এর একক তো অবশ্যই m ই হবে, তাই না? 2 নং পাত্রের ঘনমাত্রা আমি কি ধরে নিছি? x। ওকে, এই পর্যন্ত হয়েছে সবার? দেখো তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে M3 প্লাস এর ঘনমাত্রাটা আগে বের করি। চলো দেখো, M3 প্লাস এর ঘনমাত্রা, তো আবারও সেম ফর্মুলা, S1V1 ইকুয়াল S2V2। S1 মানে কি আদি ঘনমাত্রা না? S1 আদি ঘনমাত্রা কত ছিল? M কই থেকে আসছে বলো? 1 নং পাত্র থেকে না? আমি বলো 1 নং পাত্রে M2 M3 আছে না, তাহলে পাত্রের ঘনমাত্রা দ্বিগুণ হবে কিনা M এর ঘনমাত্রা? কথাটা বুঝতে পারছো? তাহলে এটা কত হবে? 2 ইনটু না, 2 ইনটু 3 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 3 হয়। কেন বুঝতে পারছো? 6 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 3 m। B1 আয়তন কত ছিল? 50 ml। হ্যাঁ, B2 দুইটা যদি যোগ করে ফেলো তাহলে আয়তন 50 এবং 60 কত আসে? 110 ml। আমরা বের করব মূলত কার মান? S2। ওকে, তো দেখা যাক S2 ইকুয়াল S1V1 ডিভাইডেড বাই কি V2। S1 কই? 6 ইনটু 10 টু দা পাওয়ার মাইনাস 6, সরি মাইনাস 3। B হচ্ছে কত? 50, 110, বলো তো কত আসে? 2.10 টু দা পাওয়ার মাইনাস 3 m। ওকে, আমি আপাতত হচ্ছে M3 প্লাস এর ঘনমাত্রাটা নির্ণয় করতে পারছি। বাকি রইল কার? Q মাইনাস। এই পর্যন্ত কে কে বুঝি নাই বলো? S1 আদি ঘনমাত্রা। খেয়াল করো, ওই যে ঘনমাত্রা দেওয়া আছে এটা কিন্তু পাত্রের M2 M3 এর ঘনমাত্রা, মানে যৌগের ঘনমাত্রা। মানে যৌগের মধ্যে M কয়টা আছে? 2টা না? তাহলে M এর ঘনমাত্রাটা যৌগের ঘনমাত্রা দ্বিগুণ হয়ে যাবে না? ব্যাপারটা খেয়াল করো। আমি যদি তোমারে বলি, ধরো এটা একটা পাত্র, বুঝো, এই পাত্রের মধ্যে তোমার আমি এমনিতেই বললাম যে 5টা কার্বন ডাইঅক্সাইড আছে। 5টা কি আছে? কার্বন ডাইঅক্সাইড। এখন আমি যদি তোমার প্রশ্ন করি, ভাই বলো তো এখানে কার্বন কয়টা আছে? কার্বন, শুধু কার্বন 5টাই। তোমার যদি বলি অক্সিজেন কয়টা আছে? হিসাবটা বুঝছো? তাহলে কেন আমি 2 গুণ করছি? এই যে দেখো প্রতিটা যৌগে অক্সিজেন 2টা আছে না? তাইলে এখন খেয়াল করো M2 M3 যৌগে M কয়টা আছে? 2টা। তাহলে এর ঘনমাত্রাটা দ্বিগুণ হয়ে যাবে না? এক্স্যাক্টলি, ভেরি গুড, 3 হয়ে যেত, 3 গুণ হয়ে যেত। কথা ক্লিয়ার? ওকে, পরে আসি। তো এটা গেল না, পরে আসি কার ঘনমাত্রা বাকি আছে? Q মাইনাসের ঘনমাত্রা। আবারও সেম সূত্র, ও সরি Q মাইনাস। S1V1 ইকুয়াল S2V2। ওকে, আদি ঘনমাত্রা। এখানে একটু কাহিনী আছে। আদি ঘনমাত্রা দেখো, পাত্রের ঘনমাত্রা আমি কি ধরে নিয়েছিলাম? x। তাহলে Q মাইনাসের ঘনমাত্রাটা আমার হিসাবে কত আসবে? 2x না? লিখো তাহলে S ইকুয়াল 2x। ভেরি গুড। B1 মেবি 60 ছিল না? 60 ml। B2 হচ্ছে 110। বের করবো কার মান? S2 ইকুয়াল হোয়াট? এখন খেয়াল করো, S2 এর মানটা কিন্তু x আকারে বের হবে নাকি? তো আমি চলো S1V1 ডিভাইডেড বাই B2। S1 হচ্ছে 2x,
ইন্টু 60 ডিভাইডেড বাই কত 100 না। আচ্ছা এই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, এক্সট্রারে বাইরে রাখো, এক্সট্রারে বাইরে রেখা তুমি এক কাজ করো, 120 ডিভাইডেড বাই 100 কত আসে 1.2 না, 0 না, ও হ্যাঁ ও নিচে হবে 110, সরি নিচে 110 হবে। তাইলে আমরা কি এই জিনিসটা দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, 1.09x দেখা যায়, এটা কার ঘনমাত্রা পাইছি কিউ মাইনাসের। এখন আমরা এই ভ্যালুগুলো নিয়ে কই বসাবো 1 নং ইকুয়েশনে, খেয়াল করছো এই যে এটা সরি 1 নং ইকুয়েশনে। তাহলে এখন লিখো সুতরাং কেআইপি ইকুয়াল কি জানি ছিল এম পি প্লাস ইন্টু তার উপর কি কিউব, বলো এটার ভ্যালুটা জানি কত আসছে 2.7 10 টু দ্য পাওয়ার -3 ইন্টু এটা 1.09x তার উপর কি কিউব না। ওকে এটা ক্যালকুলেশন করে আমরা জানাও, এটা তো বুঝছোই কেমন, কারণ 1.09 এর উপর কিউব করো তারপর এক্সট্রা কিউব আকারে বাইরে থাকবে, আর এই 1.09 এর উপর কিউবের রেজাল্টটা এটার সাথে গুণ হবে না, বলো কত আসে 3.52 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3x কিউব আসে কিনা বলো। এটা কার মান পাইছি আমি, কে আইপি এর মান। এখন তুমি বলো যে অদক্ষেপ পড়া শুরু হবে কখন, কে আইপির মানটা বড় হইলে কার থেকে, কেএসপি থেকে না, বড় হইলে, বাট ন্যূনতম কত হইলে সমান, ন্যূনতম কত হইলে সমান। তাহলে আমি বড় না লিখা এটারে সমান লিখতে পারি কিনা বলো, ওই যে বললাম না ন্যূনতম সমান বলতে হয় আমাদের, এক্স্যাক্টলি এটা থেকে বেশি, ন্যূনতম ভ্যালুটা কত সমানের, বুঝো নাই। তো এখন আসো কেআইপির মানটা 3.52 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3x কিউব ইকুয়াল কার মান কেএসপি কত 4.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8, 4.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8। ওকে তো একটু শর্ট করি, x ইকুয়াল কিউবিক রুট ওভার 4.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8 ডিভাইডেড বাই কত আসে কত 0.0236, এত কি এম না ঘনমাত্রা, এক্সট্রা কে ছিল ঘনমাত্রা। তাহলে এখন আমরা কি বলবো, ফিনিশিং লাইনটা কিভাবে দেব, যে অতএব 2 নং পাত্রের ঘনমাত্রা ন্যূনতম 0.236 এম হলে অদক্ষেপ পড়া শুরু হবে, বলা যায় না। ফিনিশিং লাইনটা নিজেদের মতো করে লিখে ফেলবো, দেখো কার কার প্রবলেম আছে। না আমি যদি কেএসপি কেআইপির ম্যাথের কথা বলি তাহলে এখন পর্যন্ত আসা সব থেকে ঝামেলার প্রশ্ন এটাই ছিল, ঝামেলা না আসলে মানে বলতে পারো একটু ব্যতিক্রম আর কি, গতানুগতিক থেকে একটু বাইরে, ঠিক আছে। 2x কেন আসছে না বলো, 2x টা কই জানি ছিল, এই যে এখানে, এটা কার কিউ মাইনাসের না, মাথায় রেখো কিউ মাইনাস, আমি পাত্রের ঘনমাত্রা কি ধরে নিয়েছি x, তাহলে পাত্রে কি আছে pq2, কিউ কয়টা আছে, তাহলে 2x কেন হচ্ছে বুঝছো এখন, বুঝছো। ওকে দেখো কে কে বুঝি না এটা, এইগুলো পারবো না, সহজ প্রশ্ন, ঠিক আছে। কেমনে করবা, দ্রাব্যতা গুণফল কেএসপি দেওয়া আছে, এ পাত্রেরটা বের করতে বলছে না, এই গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কেমনে জানি যায়, আণবিক ভর দ্বারা কি ভাগ করতে হয়, হ্যাঁ আণবিক ভর দ্বারা কি করে ভাগ করে, তো গ্রাম পার লিটার থেকে আমরা কি করব আণবিক ভর দ্বারা ভাগ করলে কি পাওয়া যাব মোল পার লিটার না, তো মোল পার লিটার নিয়ে সব ম্যাথ করতে হবে না। তাহলে দেখো তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণের দ্রাব্যতা বা ঘনমাত্রা যাই বলো দেওয়া আছে কি, এটা কিসের মান, এস এর মান না, এস এর মান কিনা, তাহলে এটার কেএসপি রাশিমালা তোমার দেখা মনে হইতেছে না এটা এরকম হবে 27 s টু দা পাওয়ার 4 হবে না, হ্যাঁ তাহলে এস এর মানটা তুমি বসে দিবা কোন এককে, মোল পার লিটার এককে, তাহলে এটার आंसर পাওয়া যাইতেছে। আর বড় কত বলার কিছু নাই, বুঝোই নাকি, পারবো না। প্রথম 30টা পরে লাগে, প্রথম 30টা একদম ফরজ, প্রথম 30টা বাধ্যতামূলক, বাকিগুলো লাগে কম আর কি। কিছু বলছি এখনো বলো,
আয়ন শনাক্তকরণের ব্যাপারে কোনো কথা বলছি? তার মানে মনে হয় পড়তে হবে না, তাই না? অবশ্যই লাগবে, লিখে রাখো আয়ন শনাক্তকরণ। নিজে পড়বা, তাহলে হ্যাং করে দিব। নিজে পড়বা। ক্লাসে তোমাদের বলে দিছিলাম না, ক্লাস গ্রুপে ওই যে দিয়ে দিছিল, হ্যাঁ, বা যার কাছে আছে কালেক্ট করে নেবা। এখানে তো বলার কিছু নাই, বিক্রিয়াগুলো দেখবো, অদক্ষেপের বর্ণগুলা। শিক্ষা পরীক্ষা কেন এই সেল ব্যবহার করা, এটা তো কালকে আইসে পড়ছে, মানে পরীক্ষায়, ঠিক আছে? আসবে, মানে কালকে না, পরের দিনে যে পরীক্ষাটা আসবে, ঠিক আছে?